সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ভারতে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে বলছে সংখ্যালঘু যুব ফেডারেশন। যুদ্ধবিমানে পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ইসরায়েলি প্রশিক্ষক চাইল আরব আমিরাত। এবার তুর্কি কূটনীতিককে আটক করল গ্রিস, উত্তেজনা বৃদ্ধি। শেষ পর্যন্ত আফগান তালেবান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিবেশী দেশগুলোতে ইরানের পণ্য রপ্তানি বৃদ্ধি। আফগানিস্তানে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে 15 শিশু নিহত। মানুষকে কুমিরে পরিণত করতে পারে করোনার ভ্যাকসিন, মন্তব্য ব্রাজিল প্রেসিডেন্টের। এবং সবশেষে জানাবো, প্রথম মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন আদিবাসী নারী ডেব হল্যান্ড। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বলেছেন, ভারতে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য ও অন্যায় প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। তিনি শুক্রবার সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সংখ্যালঘু অধিকার দিবসকে কেন্দ্র করে এক আলোচনা সভায় ওই মন্তব্য করেন। মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, কিন্তু পরিতাপের বিষয় দীর্ঘদিন ধরে পরিকল্পিত কৌশলে এদেশের বৃহত্তর সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য ও অন্যায় প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। দেশের মূল স্রোতের বিভিন্ন রাজনৈতিক দল মুসলিম বিদ্বেষকে হাতিয়ার করে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষকে সংগঠিত করে। মেরুকরণের হাতিয়ার সাম্প্রদায়িকতা। তিনি আরও বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভাষা ও ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু শ্রেণীর মানুষের প্রতি বৈষম্য, বঞ্চনা ও নির্যাতন বিষয়ে বিশ্ববিবেককে অবহিত করার উদ্দেশ্যে সংখ্যালঘু দিবস পালন করা হয়। যেসব দেশে স্বৈরশাসন প্রতিষ্ঠিত, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা করুন। গণতন্ত্রে সংখ্যালঘু শ্রেণীর মানুষের স্বার্থ সুরক্ষিত করতে রক্ষা কবচের ব্যবস্থা আছে। সফল গণতন্ত্রের অন্যতম মাপকাঠি সংখ্যালঘু শ্রেণীর মানুষের সমানাধিকার নিশ্চিত করা। কর্মসূচিতে বিশিষ্ট বুদ্ধিজীবী ও শিশু সাহিত্যিক মোহাম্মদ নুরুদ্দিন বলেন, সংখ্যালঘুদের অধিকার ও ন্যায় সুনিশ্চিত করার দায়িত্ব সরকারের। যুদ্ধবিমানের পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ইসরায়েলি প্রশিক্ষক চাইল আরব আমিরাত। আমেরিকার কাছ থেকে F-35 জঙ্গি বিমান ক্রয়ের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত এক বিস্ময়কর প্রস্তাব দিয়েছে। আবুধাবি সরকার দেশটির F-35 জঙ্গি বিমানের পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ইসরায়েলি প্রশিক্ষক আনার প্রস্তাব দিয়েছে। লন্ডন ভিত্তিক আরব সংবাদ সংস্থা আল আরাবি আল জাদিদ জানিয়েছে, আরব আমিরাতের প্রস্তাবে বলা হয়েছে, আমেরিকার কাছ থেকে F-35 যুদ্ধবিমান আসার পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ইসরায়েলি পাইলটরা এসব বিমান পরিচালনা করবে। এরপর ইসরায়েলি পাইলটরা এসব জঙ্গি বিমান চালনার বিষয়টি তদারকি করবে। কোনো পশ্চিমা সূত্র জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল যাতে মধ্যপ্রাচ্যে নিজের সামরিক প্রাধান্য নিয়ে দুশ্চিন্তায় না ভোগে, সেজন্য সংযুক্ত আরব আমিরাত এই প্রস্তাব দিয়েছে। আবুধাবি হয়তো ভেবেছে, ইসরায়েলি পাইলট দিয়ে বিমান পরিচালনা করার প্রস্তাব দিলে তেল আবিব আর আরব আমিরাতকে F-35 দিতে বাধা দেবে না। সূত্রটি জানিয়েছে, এরই মধ্যে আরব আমিরাতের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল। পর্যবেক্ষকদের মতে, আবুধাবির এই প্রস্তাবের কারণে হয়তো আমেরিকার কাছ থেকে F-35 কেনার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতকে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে না। কিন্তু এর মাধ্যমে আবুধাবি একটি কৌশলগত ভুল করে বসল, কারণ এর ফলে ইহুদিবাদী ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের মাথায় চেপে বসার সুবর্ণ সুযোগ পেয়ে যাবে। সংযুক্ত আরব আমিরাত গত 15 সেপ্টেম্বর ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, কিন্তু তা সত্ত্বেও আমেরিকার কাছ থেকে আরব আমিরাতের F-35 জঙ্গি বিমান কেনার বিরোধিতা করেছে তেল আবিব। এবার তুর্কি কূটনীতিককে আটক করল গ্রিস। গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রিসের একটি দ্বীপে নিযুক্ত তুরস্কের একজন কূটনীতিককে আটকের তীব্র নিন্দা জানিয়েছে আঙ্কারা।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার গ্রিসের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, গ্রিসের কর্মকর্তারা তুর্কি কূটনীতিক সালাহ উদ্দিন বাইরামের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। গ্রিসের দুরাস দ্বীপে ইরানি কনসুলেটের কর্মী সালাহ উদ্দিন বাইরাম সাগরে চলাচলকারী গ্রিক সামরিক জাহাজের ছবি তোলার অপরাধে আটক হন। তুরস্ক থেকে হাজার হাজার অভিবাসীর গ্রিসে অনুপ্রবেশ এবং পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের তেল অনুসন্ধানকারী জাহাজের খনন কাজ নিয়ে প্রতিবেশী দুদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে তীব্র বাদানুবাদ চলছিল। এছাড়া তুরস্ক ও গ্রিস পরস্পরকে একে অপরের আকাশ ও সমুদ্রসীমা লঙ্ঘনের দায়েও অভিযুক্ত করছে। এর আগেও গ্রিসের গণমাধ্যম তুরস্কের সমালোচনা করে বলেছে, তুর্কি সরকার প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের বিরোধীদের আটক করার জন্য গ্রিসের শরণার্থী শিবিরগুলোতে গুপ্তচর পাঠাচ্ছে। শেষ পর্যন্ত তালেবান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে শেষ পর্যন্ত আফগানিস্তানের তালেবান প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়েছে। প্রথমবারের মতো আনুষ্ঠানিক এই সাক্ষাতে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ার পাশাপাশি প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা হয়েছে। পাক প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, তালেবানের রাজনীতি বিষয়ক উপপ্রধান মোল্লা আব্দুল গনি বারাদারের সভাপতিত্বে এই গোষ্ঠীর একটি প্রতিনিধি দল শুক্রবার ইসলামাবাদে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই দপ্তর দাবি করেছে, আফগানিস্তানের শান্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করার কাজে সহযোগিতা করার লক্ষ্যে তালেবান প্রতিনিধি দলের পাকিস্তান সফরের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবারের বৈঠকে আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে সহিংসতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সরকার ও তালেবান উভয়কে সহিংসতা পরিহার করতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আফগান শান্তি প্রক্রিয়াকে বানচাল করার ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, কোনো মহল আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠিত হোক তা চায় না এবং এসব মহলের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আফগানিস্তানের তালেবান প্রতিনিধি দল এই নিয়ে 3 বার আনুষ্ঠানিক সফরে পাকিস্তানে গেলেও দেশটির প্রধানমন্ত্রী এই প্রথম তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন। মোল্লা বারাদারের নেতৃত্বে প্রতিনিধি দলটি গত বুধবার পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে সাক্ষাৎ করেন। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিবেশী দেশগুলোতে ইরানের পণ্য রপ্তানি বৃদ্ধি। ইরানের উপর আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিবেশী দেশগুলোতে ইরানের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। ইরানের বাণিজ্য সম্প্রসারণ বিষয়ক সংস্থার মহাপরিচালক ফারজাদ পিলতান বার্তা সংস্থা ফার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। তিনি শুক্রবার তেহরানে বলেন, আমেরিকার নিষেধাজ্ঞা ও প্রচণ্ড অর্থনৈতিক চাপ সত্ত্বেও গত 8 মাসে প্রতিবেশী দেশগুলোতে ইরান 1337 কোটি 70 লাখ ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। তিনি জানান, প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি অন্যান্য দেশেও ইরানের রপ্তানি বেড়েছে। গত 8 মাসে ইরান সারা বিশ্বে তেল বহির্ভূত 2145 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। পিলতান বলেন, ইরান যেসব দেশের কাছে পণ্য রপ্তানি করে সেসব দেশের মধ্যে প্রথম 20টি দেশেই রপ্তানি হয়েছে 2061 কোটি ডলারের পণ্য, আর অন্য সব দেশ মিলে ইরানের কাছ থেকে আমদানি করেছে বাকি 84 কোটি ডলার মূল্যের পণ্য। ইরানের এই বাণিজ্যিক কর্মকর্তা বলেন, গত 8 মাসে ইরান সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করেছে চীন, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতে। এছাড়া ইরানের কাছ থেকে পণ্য আমদানির কাতারে প্রথম যে 20টি দেশ রয়েছে সেগুলো হচ্ছে চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, আজারবাইজান, রাশিয়া, থাইল্যান্ড, আর্মেনিয়া, ওমান, কুয়েত, জার্মানি, ভেনেজুয়েলা, কাতার, কাজাকিস্তান, মিয়ানমার ও হংকং। আফগানিস্তানে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে 15 শিশু নিহত। রক্তের দাগ না শুকাতেই আবারও শক্তিশালী বিস্ফোরণে প্রাণ ঝরল আফগানিস্তানে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনির গিলান জেলায় ভয়াবহ বিস্ফোরণে 15 শিশু নিহত হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, ধর্মীয় অনুষ্ঠান চলাকালে বিস্ফোরণবাহী মোটরসাইকেল নিয়ে হামলা চালানো হয়। তবে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, রিকশায় পেতে রাখা দুর্বৃত্তদের বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। অন্যদিকে বিবিসির
খবরে এসেছে শিশুরা পরিত্যক্ত একটি বোমা কুড়িয়ে এক বিক্রেতার কাছে নেয়ার সময় শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশ। এতে ঘটনাস্থলে 15 শিশু প্রাণ হারায়, আশপাশে থাকা আরও 20 জন আহত হন। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ গণমাধ্যমকে একটি বার্তা পাঠিয়ে দাবি করেন ওই অঞ্চলে একটি অপরিশোধিত বোমা থেকেই বিস্ফোরণ ঘটে। শিশুরা বিক্রেতার কাছে বোমাটি নেয়ার পথেই দুর্ঘটনা ঘটে বলে জানান এই মুখপাত্র। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন সেখানে কোরআন তিলাওয়াত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানেই বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত প্রকৃত কারণ বের করতে পারেনি নিরাপত্তা বাহিনী। চারদিকে তল্লাশি চালানো হচ্ছে। হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওয়াহিদুল্লাহ জুমাজাদা। মানুষকে কুমিরে পরিণত করতে পারে করোনার ভ্যাকসিন। ফাইজার এবং বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন গ্রহণ করলে মানুষ কুমিরে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি এমন মন্তব্য করেন। বলসোনারো বলেন, আপনি যদি কুমিরে পরিণত হন সেটা আপনার সমস্যা। যদি সুপার হিউম্যান বা অতি মানবে পরিণত হন, যদি কোনো নারীর দাড়ি উঠতে শুরু করে অথবা কোনো পুরুষ নারী কণ্ঠে কথা বলতে শুরু করেন, তাদের কিছু করার থাকবে না। গত বুধবার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেই ব্রাজিলের প্রেসিডেন্ট ঘোষণা দেন এটা বিনামূল্যে হলেও বাধ্যতামূলক নয়। এদিকে বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট রুল জারি করেছেন করোনা ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক, কিন্তু কারো ওপর বল প্রয়োগ করা যাবে না। ব্রাজিলে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে 1,85,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত 71 লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন এক আদিবাসী নারী। প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন ডেব হল্যান্ড নামের এই নারীকে মনোনয়ন দিচ্ছেন। মনোনয়ন নিশ্চিত হলে ডেব হল্যান্ডই হবেন প্রথম আদিবাসী নারী যিনি যুক্তরাষ্ট্রের মতো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। আদিবাসীদের বিভিন্ন গ্রুপ এবং উদারপন্থী ডেমোক্রেটরা নিউ মেক্সিকোর এই কংগ্রেসম্যানকে মনোনয়ন দিতে চাপ সৃষ্টি করে আসছিল। হল্যান্ড এক বিবৃতিতে বলেন, তাকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে বাইডেন হ্যারিসের জলবায়ু ইস্যুকে আরও এগিয়ে নেবে, আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে মার্কিন সরকারের সম্পর্ক উন্নত করবে, যা বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে নষ্ট হয়েছে। হল্যান্ড উদারপন্থী ডেমোক্রেটদের মধ্যে জনপ্রিয়। 7 বছর বয়সী হল্যান্ড লাগুনা পুয়েলবো আদিবাসী গোষ্ঠীর সদস্য। 2018 সালে 2 জন নারী কংগ্রেসে নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছিলেন। এ খবর জানিয়েছে CNN ও NBC নিউজ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।